ক্লাস 8 চ্যাপ্টার 8-এর পার্ট 3 ক্লাস। এখানে আমরা কি দেখছি যে পার্ট 1-2-তে আমরা কি দেখে এলাম, টোটাল চ্যাপ্টারটার মধ্যে যে সাম্প্রদায়িক ভিত্তিতে কিভাবে ভারতকে ভাগ করা হচ্ছে। সাম্প্রদায়িক ভিত্তি কথার অর্থ হলো কি, এখানে কোনো আলাদা বিষয় নিয়ে নয়, কারো যোগ্যতার বিষয় না, কেউ কোনো এক্সাম দিচ্ছে কি ভৌগোলিক কাঠামো বিনিময় এই সব কিছু যে স্ট্রাকচার অনুযায়ী যে ভাগ করা হচ্ছে এরম না। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে একটা দেশকে ভাগ করে দেওয়া হলো। এবং কেন এই ধর্মের ভিত্তিতে ভাগ হলো? হিন্দু মুসলিমের ভিত্তিতে ভারত আর পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। কেন এই ভাগ হলো? যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আগেকার টাইমে যখন আমরা দেখতে পাচ্ছি যে যতক্ষণ না ব্রিটিশরা এখানে আসছে তখন কি দেখছি যে আমরা হিন্দু মুসলিমদের মধ্যে কোনো সমস্যা নেই, সবাই একত্রিতভাবে সব কিছুভাবে চালাচ্ছে এবং সুন্দরভাবেই চলছে। কিভাবে ব্রিটিশরা আসছে, এসে হচ্ছে তোমরা হিন্দু তোমরা মুসলিম এই ধারণাটাকে প্রবল করছে, প্রবল করার পরে দুটো জাতির মধ্যে হচ্ছে মারামারি লাগাচ্ছে। সেই সব বিষয়গুলো হচ্ছে আমরা আগের দিন দেখলাম। আর এই মারামারি লাগানোর পিছনের কারণ কী ছিল? এই মারামারি লাগানোর পিছনের কারণ ছিল যে তারা সিপাহী বিদ্রোহের সময় দেখে নিয়েছিল ব্রিটিশরা যে যদি হিন্দু মুসলিম একত্রিত হয়ে ব্রিটিশ সরকারের এগেনস্টে যুদ্ধ করে, ব্রিটিশ সরকারের এগেনস্টে দাঁড়ায়, তাহলে ব্রিটিশ সরকারে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। তো তখন তারা কী করলো? তখন তারা হচ্ছে মাথা চুলকে চুলকে ভাবলো যে কুছ তো করনা পড়েগা, তো কেয়া করনা পড়েগা, ও হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা লাগানো পড়েগা। ঠিক আছে, এই দুজনের মধ্যে যদি ঝামেলা লাগে তাহলে কি হিন্দু মুসলিম নিজেদের মধ্যে মারামারি করবে, নিজেদের মধ্যে দাঙ্গা করবে, আর এদের মধ্যে খালি হচ্ছে উস্কানি দিয়ে যাও, দিয়ে 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 আমরা আমাদের শাসনে বসে থাকবো। তো এই ছিল হচ্ছে ব্রিটিশদের ট্যাকটিক্স, ব্রিটিশদের টেকনিক। তাই জন্য হচ্ছে যখন বঙ্গভঙ্গ হলো তখনও দেখলাম যে কীভাবে হচ্ছে মারামারি হচ্ছে। এবং তারপরে সবার শেষ গভীর দাগ যেটা ছিল কি তোমার হচ্ছে ভারতকে ভাগ করা, সেইটা কিভাবে হলো সেইটাই হচ্ছে আমরা পরস্পর ডিটেলস ক্লাসে দেখে যাচ্ছি। আগের দুটো ক্লাসে আমরা দেখেছি, দেন হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখবো এটা হচ্ছে চ্যাপ্টার 8-এর পার্ট 3 ক্লাস এবং হচ্ছে এটাই শেষ ক্লাস। এখানেই হচ্ছে আমরা ওভারঅল দেখবো যে কীভাবে ভারত ভাগ হয়ে গেল। যারা হচ্ছে আগের পার্টগুলো দেখে নিতেই পারো, এইটা দেখার পরে হচ্ছে আগের পার্টগুলো দেখে নিতে পারো। গোটা তো প্লে লিস্টের লিঙ্ক তোমাদের সবাইকার রয়েছে ফোনে, নিচে হচ্ছে দেখাচ্ছে। আজকে কি দেখবো হচ্ছে ভারত বিভাজনে এই যে ফাইনাল সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তটা আজকে হচ্ছে আমরা এখানে ডিটেলসে দেখবো যে কীভাবে কোন পর্যায়ে এসে এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। আর তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক, তারপর হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক, সেখানে আপডেট দেওয়া হতে থাকে। সেইগুলোতে তোমরা হচ্ছে জয়েন্ট করে নিতে পারো। হ্যাঁ, নো কস্ট, ফ্রি অফ কস্ট, খালি হচ্ছে ক্লিক করলেই জয়েন্ট হয়ে যাবে। তো সেখানে থাকতে পারো, তাহলে হচ্ছে আপডেটগুলো টাইম টু টাইম পেয়ে যেতে পারবে। আর হচ্ছে তোমরা তোমাদের মতামত তো অবশ্যই জানাও যে কেমন লাগছে, কী লাগছে ক্লাসগুলো। এছাড়াও যদি আরও কিছু থাকে জানার, তো তাহলে হচ্ছে আমার এফবিআইটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো হয়ে গেল। আসা যাক হচ্ছে ক্লাসে, বেশি আদার্স টাইম নষ্ট না করে। ঠিক আছে, ভারত বিভাজনের সিদ্ধান্ত। তো এই টাইমটাতে এসে যাই হচ্ছে একবারে আগের সালগুলো তো কমপ্লিট করে নিয়েছি, যে কীভাবে সৈয়দ আহমেদ এলো, মুসলিম লীগ, এইসব ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখে নিলাম, কীভাবে কী হচ্ছে, কেন উঠলো, এইগুলো দেখেছি। দেন হচ্ছে এবার আসা যাক হচ্ছে 1935-এ কী হচ্ছে? 1935-এর ভারত শাসন আইন। ব্রিটিশরা বিভিন্ন টাইমে হচ্ছে বিভিন্ন আইন নিয়ে আসতো, সেই আইনগুলো অনুযায়ী হচ্ছে ভারতকে চালাতো। তো 1935-এর ভারত শাসন আইন অনুযায়ী বিধানমণ্ডলীর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় 1937-এ। এই ব্যাপারটা কেমন? এই ব্যাপারটা একটুখানি তোমাদের কনফিউজিং লাগতে পারে। দেখো, বাচ্চাদের যেমন মাছি এখানে কোথা দিয়ে এলো, বাচ্চাদের যেমন ওই সেই ললিপপ দিয়ে হচ্ছে শান্ত করা হয়, সেরকম হচ্ছে এখানে কংগ্রেসকে আর হচ্ছে মুসলিম লীগকে, এদেরকেও হচ্ছে ললিপপ দিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছিলো। সেই শান্ত করার চেষ্টার ব্যাপারটা কি? সেই শান্ত করার চেষ্টার ব্যাপারটা এটাই ছিল যে আরে তোমরা তো, ব্রিটিশরা তো মেন ক্ষমতায় রয়েছে, এখান থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে, আর ওরা হচ্ছে এদেরকে বলছে আরে তোমরাই তো পরবর্তী সময় ভারতকে সামলাবে, তাই জন্য কি এটা ভোট করে দিয়ে এখানে তোমরা ক্ষমতায় থাকবে, থেকে হচ্ছে সব কিছু জায়গাগুলো মেনটেন করবে, এইভাবে হচ্ছে চালাবে। তো এইভাবে হচ্ছে এই টোপটা হচ্ছে তাদেরকে দিয়ে রাখা হতো। আর তারা মনে মনে ভাবতো আরে ওদেরকে তো আমরা বলছি, আমরাই তো ভেতরে ভেতরে চালাবো, ওদেরকে যদি হচ্ছে সামনে সাজিয়ে রেখেছি। তাই এটা ছিল তাদের হচ্ছে মেন ব্যাপার, মেন হচ্ছে ভেতরের চিন্তাভাবনা ব্রিটিশদের। তাই জন্য কি এই যে তাদেরকে বোঝানোর জন্য তোমরা ভোটের মধ্যে দিয়ে আসছো, এই হচ্ছে ওই হচ্ছে, তাদের কি বিধানমণ্ডলীর নির্বাচন করানো হয়। নির্বাচন বলতে এই ভোট করানো হয়। সেইটা কবে হচ্ছে? 1937-এ হচ্ছে। আর এই যখন ভোটটা হচ্ছে, এই ভোটে লীগ কথার অর্থ হচ্ছে মুসলিম লীগরা
মুসলমান জনসংখ্যার প্রধান অঞ্চলগুলিতেও ভালো ফল করেনি, ঠিক আছে। যেই সব জায়গাগুলোতে মুসলিম জনসংখ্যা বেশি সেইখানে হচ্ছে লীগ ভালো রেজাল্ট করতে পারছে না। সেখানে কি বিভিন্ন আঞ্চলিক দলগুলো খুব সাফল্য পেয়েছিল। আঞ্চলিক দল যেমন হচ্ছে নির্দল পার্টি হচ্ছে এখন বিভিন্ন টাইমে দেখো না যে নির্দল পার্টি কী হচ্ছে, আঞ্চলিক দল হচ্ছে বিভিন্ন স্টেটের হচ্ছে ছোটোখাটো যেই সকল দলগুলো সেই দলগুলো হচ্ছে সেখানে ভালো ফল করেছিল। তবে এই যে এরা যে ভালো ফল করেছিল মুসলিম লীগকে তারা পছন্দ করতো না বলে হচ্ছে তারা ভালো ফল করেছিল, কিন্তু যে এই আঞ্চলিক দলগুলোকে নিয়ে যে কংগ্রেস ভালোভাবে নিজের সংগঠনটাকে তৈরি করে নেবে, কংগ্রেসের মধ্যেও বিভিন্ন তখন ফল্ট ছিল, তো কংগ্রেসও এদেরকে এই তো কোথা দিয়ে এলো, হ্যাঁ কংগ্রেসও যে এদেরকে নিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে একটা দলটাকে শক্তিশালী করবে সেটাও কংগ্রেস করতে পারেনি। কংগ্রেসের আচরণগত সমস্যার জন্য এরা আবার কী করে, এরা আবার মুসলিম লীগের দিকেই এগোতে থাকে এবং হচ্ছে মুসলিম লীগকে এরা আবার পরবর্তী সময় সাপোর্ট করতে থাকে। তো এখানে সমস্যাগুলো আমরা দেখছি যে এই সমস্যাগুলো কোন পর্যায়ে যাবে, কেমনভাবে হচ্ছে গিয়ে শেষ পর্যায়ে যাবে আর দিয়ে হচ্ছে এত বড় ঝামেলা শুরু হবে আর শেষে দেশটা ভাগ হবে। তো এখান থেকে আমরা কি দেখছি যে দুটো গোষ্ঠীতে ভাগ হচ্ছে। এতদিন অবধি কি যে আইডিওলজি অনুযায়ী ভাগ হচ্ছে, অর্থের ভিত্তিতে ভাগ হচ্ছে, এখন কি সম্প্রদায়গত হিন্দু মুসলিমের ভিত্তিতে দেশটা ভাগ হচ্ছে। আর কীভাবে এই ভাগটা ডিফারেন্সটা আরও বৃহত্তর হচ্ছে ফাটলে দেখা দিচ্ছে সেটাই হচ্ছে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করছি। এরপর কি 1940-এ লাহোর অধিবেশন হয়, ঠিক আছে। লাহোর অধিবেশন কবে হয় এই প্রশ্নটা বারবার আসে, ঠিক আছে। কবে হয়? 1940 হয়, ঠিক আছে, মনে থাকবে। 1940-এ যেই লাহোর অধিবেশন হচ্ছে সেখানে মুসলমানরা আলাদা জাতি হিসেবে নিজেদেরকে ঘোষণা করে। সেই লাহোর অধিবেশনের মধ্যে দিয়ে ঘোষণা করা হচ্ছে যে মুসলিমরা আলাদা জাতি এবং এমনভাবেই এই ব্যাপারটাকে প্রচার করা হচ্ছে যে এই মুসলিমরা আলাদা জাতি এবং এই আলাদা জাতির জন্য আলাদা দেশ তৈরি করতে হবে। এটা মুখে না বললেও এটা হচ্ছে ওই কথাবার্তার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে। আর এখন যদি আমি যদি বলি যে এই বোঝানো হচ্ছে, তো এই বোঝানোর পেছনে কারণ কি, তাদের মনে এই ধারণাটা জন্ম দিল কে? তাদের মনে এই ধারণাটা জন্ম দিচ্ছে হচ্ছে ব্রিটিশরা, যে তারা আলাদা। তার আগে অবধি তো আমরা দেখতে পাইনি হিন্দু মুসলিম সকলে একত্রিতভাবে সব কিছুই হচ্ছে চলছে, সব কিছুই মানে মেলামেশা করে সব কিছু চলছে। এখনও যদি দেখো যে আমাদের পাড়ার ক্ষেত্রেও যখন দুর্গাপুজো হয় কিন্তু হচ্ছে দুর্গাপুজোর ভাসানে কিংবা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভাসানে হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সবাই হচ্ছে যাচ্ছে, সবাই একসঙ্গে নাচানাচি করছে, পুরো হচ্ছে গিয়ে ঠাকুর ভাসানো হচ্ছে, সব কিছু হচ্ছে এই সব ব্যাপার। ঈদেও হচ্ছে সবাই সবাইকে নেমন্তন্ন করছে, খাওয়া দাওয়া করছে, কোনো কিছু সমস্যা নেই। এখনও কি সেই বিভেদ দেখা যাচ্ছে? বিভেদ দেখা যাচ্ছে না। কিন্তু তৎকালীন সময় হঠাৎ করে এই মুসলিমদের মধ্যে ইনজেকশনের মতন স্প্রেড করানো হচ্ছিল এই খবরটা, হচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছিল যে তোমরা যদি আলাদা দেশ পাও তাহলে তোমরা সেখানেই শুধু তোমাদের ডেভেলপমেন্ট হবে, সেখানেই তোমরা হচ্ছে উন্নতি করতে পারবে, এদের থেকে সরে আসো, এরা হচ্ছে তোমাদের কখনোই ভালো চায় না। তো এই জিনিসগুলো ব্রিটিশরা এদের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে ঢুকিয়ে দিচ্ছিল, এদের নেতাদের মাথায় ঢোকাচ্ছিল, আর এদের নেতারা হচ্ছে জনগণের মধ্যে স্প্রেড করছিল, আর হচ্ছে এইভাবেই হচ্ছে সমস্যাগুলো তৈরি হচ্ছিল। তো তাহলে হচ্ছে বুঝতে পারছো যে এই সমস্যাগুলোর গোড়ায় কি, যদি কোনো হচ্ছে কারো যদি কোনো সমস্যা হয়, এটাই হচ্ছে ব্যাপার যে জীবনেরও অনেক ক্ষেত্রে অনেকের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে হচ্ছে ইনস্ট্যান্ট সামনে যেটা হচ্ছে সেইটা দেখেই হচ্ছে ঝামেলার পর্যায়ে হচ্ছে আমরা পৌঁছে যাই। আমরা দেখার চেষ্টা করি না যে এর পেছনে কোথা থেকে এই সমস্যাটা উৎপত্তি হচ্ছে, কি এর গোড়ার মেন কারণ। সেই গোড়ার কারণটা না দেখেই হচ্ছে আমরা ঝামেলা করে নিই, আর যখন হচ্ছে ঝামেলা করার পর যখন হচ্ছে গালে হাত দিয়ে বসে থাকি তখন হচ্ছে পরে আমাদের মাথায় আসে না, সমস্যা তো অন্য কোনো জায়গা থেকে ছিল, অন্য কোনো কারণে ছিল, যেটার জন্য এত বড় ঝামেলা করে নিলাম, এটা না করলেও হতো। তো এক্ষেত্রেও হচ্ছে ভারত পাকিস্তান ভাগের ক্ষেত্রেও এরকমই হচ্ছে একটা সমস্যা হয়েছিল। আর যেই সমস্যা যেই দুজনে হচ্ছে মধ্যে হচ্ছিল, এই দুজনে এই সমস্যার মধ্যে কোনোভাবেই দায়ী ছিল না, দায়ী হচ্ছে অন্য একজন ছিল, অন্য একজন হচ্ছে ঝামেলাটা লাগালো আর দিয়ে তারপরে এই সমস্যাটা তৈরি হয়ে গেল, আর যার ফল হিসেবে এই দেশটা ভাগ হয়ে গেল। তাহলে 1940-এর লাহোর অধিবেশনে মুসলমানরা আলাদা জাতি হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে শুরু করে দেয়। জিন্নাহ সেই বছরই প্রথম দ্বিজাতি তত্ত্বের সমর্থনে প্রবন্ধ লেখেন, ঠিক আছে। জিন্নাহ হচ্ছে আবার সেই টাইমেই হচ্ছে, জিন্নাহ বলতে আলী জিন্নাহ, ঠিক আছে, জিন্নাহকে তো চেনো সকলেই। স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন, অ্যান্সারটা দিয়ে দাও। জানি সবাই দিতে পারবে, না পারলে হচ্ছে গুগলে সার্চ করে দাও, কিন্তু হচ্ছে অ্যান্সার দাও। এই অ্যান্সার যদি যারা জানো না গুগলে সার্চ করে এখানে হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে, তাদেরকে হচ্ছে আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি এই নামটা না
কখনো তোমার লাইফে হচ্ছে ভুলতে পারবে না। যে কেউ জিজ্ঞেস করবে না কেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, তুমি সেই অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। তো এইগুলো হচ্ছে ব্যাপার, তাই জন্য হচ্ছে আমি তোমাদেরকে বারবার এইভাবে হচ্ছে কমেন্ট করতে বলি। আর বাকিটা হচ্ছে তোমার ব্যাপার যে তুমি কমেন্ট করবে কি করবে না। আর হ্যাঁ, আরেকটা জিনিস, কে কোথা থেকে দেখছো, তোমার স্কুলের নাম কি, কিংবা কেউ যদি স্কুলের স্টুডেন্ট না থাকে সেও যদি দেখছো, তাহলে তোমার নাম কি, প্লেস কোথায়, মানে কোন জায়গা থেকে দেখছো, অবশ্যই জানিও। এইগুলো দেখলে না আমারও মনটা ভরে যায়। ঠিক আছে, জিন্না কী করছে, প্রথম দ্বিজাতি তত্ত্বের সমর্থনে প্রবন্ধ লিখছেন, ঠিক আছে। আর লাহোর অধিবেশনে দেখো এইখানে এই ব্যাপার, এটা হচ্ছে এই পাকিস্তান প্রস্তাবটা কি, এইটা হচ্ছে বারবার প্রশ্ন আছে। তো এই প্রশ্নের সমাধানে তোমাদেরকে বলি কি, এই 1940 যে লাহোর অধিবেশন হচ্ছে, যেখানে বলা হচ্ছে মুসলিমরা আলাদা জাতি। তো এইখানে কি এই লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক গৃহীত মুসলমানদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের যেই প্রস্তাব দেওয়া হয়েছিল সেটাকেই পাকিস্তান প্রস্তাব বলা হয়। আবারও বলছি, লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক গৃহীত মুসলিমদের জন্য যে পৃথক স্বশাসিত রাষ্ট্রের প্রস্তাব দেওয়া হচ্ছে সেটাকেই পাকিস্তান প্রস্তাব বলা হচ্ছে। অর্থাৎ কি, এই স্বশাসিত রাজ্য বা স্বশাসিত হচ্ছে রাষ্ট্র বলতে কি, নিজেরা শাসন করবে, এই মুসলিমরাই শাসন করবে এবং সেটা তাদের একটা দেশ হবে, সেইটার যেই প্রস্তাবটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে পাকিস্তান প্রস্তাব। ক্লিয়ার তো? এই হচ্ছে ব্যাপার, এইভাবে হচ্ছে যাচ্ছে। এইগুলো কেন বলা হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো মেন টপিকটা কি, কীভাবে হিন্দু মুসলিম যে এই সাম্প্রদায়িক বিভেদের দেশভাগ হলো। এই জিনিসগুলোই তো একটা সময় বাড়িতে যখন ছোটোখাটো ঝগড়া হয়, ছোটোখাটো একজনের মধ্যে রাগ হলো, অন্যজনের আরেকটু রাগ হলো, এই রাগটা হচ্ছে জমতে 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 একদিন বড়োভাবে হচ্ছে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। তো সেরকমই হচ্ছে এই রাগগুলো হচ্ছে দিন 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 ধরে বাঁধা কী হচ্ছে মনে বাসা বাঁধছিল, এইগুলো হচ্ছে আস্তে আস্তে পরিস্থিতিটা তৈরি করছিল এবং শেষে গিয়ে দেশটা ভাগ হবে বড় ঝামেলার মধ্যে দিয়ে। ঠিক আছে, এবার আসা যাক তারপরের ঘটনা। 1840 আগস্ট লর্ড লিনলিথগো প্রথম মুসলিমদের প্রতিশ্রুতি দেন যে ব্রিটেন ও ভারতের সমঝোতায় মুসলিমদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অর্থাৎ কি, লিনলিথগো ওরা তো হচ্ছে মনে মনে চাইছিল এই দুটোর মধ্যে ঝামেলা তো লাগাতে হবে, নাহলে এরা যদি বড় দেশ হয়ে থাকে তাহলে কত শক্তিশালী দেশ হয়ে যাবে। তুমি ভাবো যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এত বড় নিয়ে হচ্ছে পুরো গোটা দেশটা, তাহলে আরও টেকনোলজি কত বেড়ে যেত, আরও হচ্ছে কত অ্যাডভান্স হয়ে যেত দেশটা। তখন কি যে অ্যাডভান্স হয়ে গেলে তো না হবে না, এদেরকে তো আটকাতে হবে। তাহলে কি মুসলিমদেরকে এই ধারণা তাদের মাথার মধ্যে, মুসলিম নেতৃত্ববৃন্দর মাথার মধ্যে এই ধারণা জন্মা যে তোমরা আলাদা রাষ্ট্রের মধ্যে থাকলে তোমরা প্রচুর ডেভেলপ করতে পারবে, তোমাদের এটাই খুশি। তো তখন কি এইসব ধারণাগুলো এই তো ব্রিটিশরাই দিচ্ছিল। লিনলিথগো তো ছিল এর মধ্যেই একজন 1940-এ। এই কি বলছে যে ব্রিটেন আর ভারতের মধ্যে যখনই সমঝোতা হবে মুসলিমদেরকে আলাদা আলাদা ডেকে হচ্ছে তাদেরকে এরকমভাবে বোঝানো হতো, তাদের সঙ্গে আলাদা মিটিং করা হতো যে যখনই ভারতের সঙ্গে মিটিং হবে মুসলিমদের কথা কিন্তু আমরা আগে ভাববো, আমরা ভেবে হচ্ছে তোমাদের কথা বলবো। মুসলিমরা খুশি না, ব্রিটিশ সরকার কি করছে, ওদের মতন ভালো কেউ হয় না, ওরা আমাদের জন্য আলাদা দেশ বানিয়ে দিচ্ছে। এরকম তো ভগবানকে আমি দেখেছিলাম, ভগবানের পরে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, ভগবানের থেকেও উপরে ব্রিটিশ গভর্নমেন্ট। তাদের হচ্ছে এরকম ধারণাটা, যেমন ভাবে যে এত ভালো কে করছে, কিন্তু এত ভালো করার পেছনে তাদের মোটিভটা কী ছিল সেইটা তো কেউ বুঝতে এখনও পারছে না। ঠিক আছে, 1942 ক্রিপস মিশনের প্রস্তাবকে কেউ মেনে নেন। ক্রিপস মিশন হচ্ছে ভারত আছে, ক্রিপস মিশন নিয়ে হচ্ছে আমি আলাদা ক্লাস করিয়েছি, এখানে তো নেই অতটা ডিটেলসে, তো তাই জন্য বলছিলাম। ক্রিপস মিশন কি, এসে হচ্ছে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয় যে ভারতের ওপরে একটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট থাকবে, তারাই শাসন করে, এই সেই আটভাট পুরো হচ্ছে পাগলের মতন বকতে শুরু করে দেয়। সেই মিশনকে কেউ মানে না, এই লোকটা পাগলের মতন হয়ে যায়, দিয়ে তারপরে হচ্ছে এর গল্প এখানে শেষ করো। দেন তারপরে কি 8 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়। ভারত ছাড়ো আন্দোলন ব্যাপক পুরো হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো 12টা বাজিয়ে দেয়। যে তখন ব্রিটিশ সরকার আবার ভাবতে শুরু করে আমাকে তো হচ্ছে এরাই আবার পাগল করে দিচ্ছে, এই দেশ ছেড়ে আমাদেরকে যেতে হবে, কিন্তু দেশ ছেড়ে যাওয়ার আগে হচ্ছে আমরাও দেশটাকে ফাঁক করে দিয়ে যাব। ঠিক আছে, তো এই জন্য কি 8ই আগস্ট হচ্ছে 1942 ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে। দেন তারপর কি এই ভারত ছাড়ো যখন আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে কী করছে, এই আন্দোলনে মুসলিম লীগ হচ্ছে পিছিয়ে আসছে। মুসলিম লীগ এই ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করছে না, ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করছে। ভারত ছাড়ো আন্দোলনকে ব্রিটিশদের তাড়ানোর জন্য, অর্থাৎ মুসলিমরা কাদের সাপোর্ট করছে, ব্রিটিশদের সাপোর্ট করছে। কেন সাপোর্ট করছে এর যদি কারণ দেখতে হতো তাহলে ব্রিটিশরাই তো হচ্ছে মুসলিমদের প্রতিশ্রুতি দিচ্ছে, তাই না, যে আরে তোমাদেরকে তো আলাদা দেশ বানিয়ে দেবো, তোমরা আমাদের সাপোর্টে থাকো, ওদের সঙ্গে যুদ্ধ করতে যাও না, ওরা করলে দাঁড়া সব কিছু করে দেবো। তো তাই জন্য কি এরা হচ্ছে এদের সাপোর্টে থাকছে। আর এই যখন এই ভারত ছাড়ো আন্দোলনটা হলো তখন হচ্ছে কংগ্রেসের
মেন নেতাদেরকে যখন হচ্ছে জেলে পুরে দেওয়া হলো, তখন কি, তখন হচ্ছে এদেরকে হচ্ছে কোনোভাবে হচ্ছে ব্রিটিশরাই তখন হচ্ছে এই আইডিয়াগুলো দিচ্ছিল যে ঠিক আছে মেন নেতাগুলোকে কংগ্রেসের হচ্ছে আমরা জেলে পুরে দিয়েছি, তাহলে কি এই পাকিস্তান প্রস্তাবের এই ধারণাটা সবার মধ্যে স্প্রেড করে দাও, যত মুসলিম মানুষজন আছে তাদের মধ্যে এই ধারণাটাকে ছড়িয়ে দাও যে আলাদা দেশ হবে, পাকিস্তান তার নাম হবে, সেই জন্য তোমরা হচ্ছে চলে আসো, তোমরা হচ্ছে ওদের সঙ্গে থেকো না। আর এই প্রকাশ্যে এটাও বলা হতে থাকে যে এই লীগকে, মুসলিম লীগকে সমর্থন করার কথার অর্থ হলো ইসলামকে তুমি সমর্থন করছো, তুমি ইসলামের বিরোধী কি করে যেতে পারো, তুমি ইসলামের বিরোধী যেতে পারো না, তুমি মুসলিম লীগের বিরোধী যেতে পারো না, চলো আমাদের একটা দেশ হবে, আলাদা দেশ, যার নাম হবে পাকিস্তান, সবাই মিলে একত্রিত হও পাকিস্তানের জন্য। তো এই কথাগুলো হচ্ছে সে মানে যখন হচ্ছে কংগ্রেসের নেতারা যখন তাদেরকে জেলে ভরে দেওয়া হলো, তখন হচ্ছে এই কথাগুলো প্রচার করতে শুরু করে দেওয়া হলো। ঠিক আছে, বহু মুসলিম সংবাদপত্র একে সমর্থন করতে থাকে, বহু মুসলিম সংবাদপত্র এদেরকে সাপোর্ট করবে, মুসলিম সংবাদপত্রতে সাপোর্ট করবে না, আলাদা দেশের জন্য হচ্ছে তাদেরকে এইভাবে হচ্ছে ম্যানিপুলেট করা হচ্ছে, এইভাবে দেখা হচ্ছে, তারা কি এদেরকে সমর্থন করতে থাকে। তারপরে কি 1945-এ লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় বৈঠক হয়। ঠিক আছে, মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে সিমলায় বৈঠক আছে, সেই বৈঠকে একটা মীমাংসায় আসার চেষ্টা করা হচ্ছিল যে কীভাবে হচ্ছে দেশকে না ভাগ করে না কিছু করে হচ্ছে সব কিছু হচ্ছে সমস্যাকে মেটানো যায়। কিন্তু জিন্না হচ্ছে এতে অনড় থাকে এবং বৈঠক ভেস্তে যায়। জিন্নাকে তো আলাদাভাবে স্প্রেড করা হচ্ছে, আরে ওখানে তো জওয়াহরলাল নেহরু আছে, তুমি প্রধানমন্ত্রী হবে, হতে দেবে না। যদি এখানের মধ্যে যদি সব কিছু মীমাংসা করা হতো, যদি জিন্না চাই তো প্রধানমন্ত্রী হতে, তবে পরবর্তী ইতিহাসে যখন আমরা দেখতাম তো তাহলে হয়তো ভারতের প্রধানমন্ত্রী জিন্নাকেও করে দেওয়া হতো। কিন্তু ব্রিটিশরা জিন্নাকে কি বলছে, না করতে দেবে না, তুমি চলো তোমার আলাদা রাষ্ট্র বানিয়ে দেবো, সেইখানে দিয়ে তুমি প্রধানমন্ত্রী হবে, তুমি দেশটাকে চালাবে। জিন্নার মনে হচ্ছে আরে আমি প্রধানমন্ত্রী হবো, আমার দেশ থাকবে, ছেড়ে দে কখনো ওইটা না, সিমলা বৈঠক ভেস্তে যাও, সিমলা বৈঠক হবে না, পুরো হচ্ছে ইয়েটা মানবই না কিছু, দিয়ে হচ্ছে সিমলা বৈঠক ভেস্তে দেওয়া হলো কবে 1945-এ। দেখো মেনভাবে হচ্ছে কি এই ভাগটাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু বারবার হচ্ছে এই চেষ্টা ভেঙে যাচ্ছিল। মুসলিম জনগণের বিভিন্ন অংশ থেকে আলাদা হবারও সারা উঠতে থাকে। হচ্ছে কি মুসলিম জনগণদের হচ্ছে তাদেরকে আলাদাভাবে বোঝানো হচ্ছে যে চলো মুসলিম লীগকে সমর্থন করা মানে ইসলামকে সমর্থন করা, চলো আমাদের আলাদা দেশ হবে। তো এই মুসলিম জনগণও হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সাপোর্ট করছিল। ধনী ব্যবসায়ী মুসলিমরা হচ্ছে বেশি ছিল, একদম সাধারণ নিচুতলার মানুষেরা তাদের সঙ্গে হচ্ছে এই সমস্যার হচ্ছে সেরকম যোগ ছিল না। মেনলি কি উঁচু স্তরের মানুষেরা এই সমস্যার সঙ্গে বেশি যুক্ত ছিল। এছাড়াও হচ্ছে পীর উলেমা এই প্রভৃতি মানুষজনেরা পাকিস্তান প্রস্তাবকে সমর্থন ও ধর্মিক বৈধতাও দিয়ে দেয়। ঠিক আছে, ধর্মীয় বৈধতাও হচ্ছে এই পীর উলেমারা দিয়ে দিচ্ছে, কারণ কি তারা বলছে যে আলাদা আমাদের দেশ হবে, যে তাহলে ঠিক আছে এটা বৈধতা দিয়ে দাও। তারপরে কি বাংলা পাঞ্জাব উভয় প্রদেশে মুসলিম লীগের গ্রহণযোগ্যতাও বাড়তে থাকে। ঠিক আছে, মুসলিম লীগে হচ্ছে মানুষজন জুড়তে থাকছে, এইভাবে হচ্ছে খবর ছড়ানো হচ্ছে চলো আমাদের আলাদা দেশ হবে, মানুষজন যুক্ত হতে থাকছে। তারপরে কি 1946 সালে নির্বাচন হয়, বাংলা সিন্ধু প্রদেশ বাদে কি হচ্ছে, হ্যাঁ বাংলা সিন্ধু প্রদেশ প্রভৃতি স্থানগুলো পাঞ্জাব এইগুলো বাদে প্রত্যেকটা প্রদেশেই সংখ্যাগরিষ্ঠতা ভোট পায় কে হচ্ছে কংগ্রেস। আবার 1946-এ যখন ভোট হচ্ছে তখন কি বেশিরভাগ মানুষজন হচ্ছে কংগ্রেসের সাপোর্টে আসছে, কংগ্রেসের সাপোর্টে আসার অর্থ হচ্ছে দেশ না ভাগ হওয়ার হচ্ছে সাপোর্টে আসছে। আর এই ফলাফল দেখে লীগের মধ্যে আশঙ্কা জন্মায়, মুসলিম লীগের মধ্যে আশঙ্কা জন্মায় এবং তারা আশঙ্কিত হতে শুরু করে দেয়। তারপরে কি 1946-এর ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সরকারে গঠনের যখন সিদ্ধান্ত নেওয়া হয়, সেই মিটিংয়ে হচ্ছে লীগের যাওয়া দরকার ছিল, লীগের হচ্ছে প্রয়োজন সেখানে ছিল, কিন্তু লীগ কী বলে যে না আমি এই মিটিংয়ে যোগ দেবো না, এইসব মিটিং ফিটিং আমি কিছু মানি না, এই ভোট আমি কিছু মানি না। দিয়ে তারপরে কি 16ই আগস্ট থেকে পাকিস্তানের জন্য গণ আন্দোলন শুরু হয়ে যায়। এসব বলে না আমি এইসব কিছু মানি না, দিয়ে তারপরে কি তাদের নেতৃত্বে হচ্ছে চারিদিকে হচ্ছে গণ আন্দোলন শুরু হয়েছে এবং এই দাবি ওঠেছে না আমরা ভারতের সঙ্গে থাকবো না। পুরো হচ্ছে চারিদিকে কলকাতায় ভয়াবহ দাঙ্গা হয়, মানে চারিদিকে হচ্ছে রক্তাক্ত অবস্থা, হিন্দু মুসলিমকে কাটছে, মুসলিম হিন্দুকে কাটছে, মানে কাটাকাটিতে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে এই ঝামেলাটা দিন প্রতিদিন হচ্ছে বড় আকার নিতে শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যে পূর্ববঙ্গ, বিহার, যুক্তপ্রদেশ, পাঞ্জাব প্রভৃতি স্থানে মারাত্মক সংঘর্ষ শুরু হয়, শুরু হচ্ছে রক্ত বন্যা বয়ে যায়। অর্থাৎ সেই ব্রিটেনকে ভাবো, তাদের ট্যাকটিক্স ভাবো, তারা প্রথম থেকে যখন ভারতে এসেছিল তারা কি করতো, একটা এখানকার হচ্ছে একটা নবাবকে আর একটা নবাবের সঙ্গে যুদ্ধ করিয়ে দিত, একটা নবাবকে নিজের সাপোর্টে নিয়ে আর একটা নবাবের এগেনস্টে যুদ্ধ করাতো, দিয়ে তারপরে যখন একে হারিয়ে দিত
তখন হচ্ছে কি ওই নবাবকে হারিয়ে দিয়ে তারপরে কি যেই নবাব নিজের সাথে ছিল সেই নবাবকেও হচ্ছে এরা হারিয়ে দিত, দিয়ে সব কিছু ক্যাপচার করতো। বারবার কি এরা ভাই ভাইয়ের মধ্যে হচ্ছে ঝামেলা লাগিয়ে নিজেদের স্বার্থটাকে বারবার দেখেছে। এবং এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও কীভাবে ম্যানুপুলেট করা হলো, আর ম্যানুপুলেট করে এখানের সেই ভারতের সন্তান, হিন্দু হোক মুসলিম হোক সকলেই তো সেই ভারতেরই সন্তান ছিল, সেই ভারতের সন্তানদের হাতে কীভাবে তরোয়াল তুলে দিল এবং সেই হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা লাগিয়ে একে অপরকে কাটাকাটি করতে বাধ্য করানো হলো, রক্ত গঙ্গা বইয়ে দিল। এই হচ্ছে ব্রিটিশদের এই নীতি ছিল, যার জন্য এই এত ভয়াবহ কাণ্ড ঘটেছিল। ভারতীয় গণপরিষদ ডিসেম্বর মাসে প্রথম সভা করেন এবং লীগ এটিকে মানতে অস্বীকার করে। ব্রিটিশ সরকার দাঙ্গা সামলাতে ব্যর্থ হয়ে যাচ্ছিল এবং এই সমাধানের উপায় হিসেবে একটাই জিনিস সামনে আসছিল, সেটাকে কি দেশ ভাগ করে দাও, দেশ ভাগ করে দাও, না হলে এরা হচ্ছে মারামারি কাটাকাটি করে সব কিছু শেষ করে ফেলবে। তারপরে কি পিভি মেলন এবং হচ্ছে লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা, যেই পরিকল্পনা অনুযায়ী একটা খসড়া রচনা করেছিল সেটাকে ব্রিটিশ সরকার হচ্ছে অনুমোদন দিয়ে দেওয়া হয়। আর এই খসড়া লীগ আর কংগ্রেস দুজনেই মেনে নিতে বাধ্য হয়, কারণ হচ্ছে কি যে এটাই একমাত্র উপায় ছিল যে দেশটাকে পুরো হচ্ছে ভাগ করে দাও, দিয়ে তাহলে কি হিন্দু মুসলিমের যে কাটাকাটি দাঙ্গা চলছে সেই দাঙ্গাটা থেমে যাবে। আর তারপরে ব্রিটিশ সরকার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুযায়ী 1947 সালের 14ই আগস্ট আর 15ই আগস্ট এই দুটো দিনে ভারত আর পাকিস্তান দুটো হচ্ছে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ঠিক আছে, 14ই আগস্ট আর 15ই আগস্ট পাকিস্তানের আর ভারতের হচ্ছে দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হচ্ছে। তো এইভাবে হচ্ছে এই দেশটা ভাগ হয়। কিন্তু এরপরে হচ্ছে অনেক সিনেমা যে দেশটা ভাগ হয়ে গেল, এতে কি রক্তকাণ্ড থেমে গেল সঙ্গে সঙ্গে? না, যে ওই দেশে যেই সকল হিন্দু ছিল, এই দেশে যেই সকল মুসলিমরা ছিল তৎকালীন সময়, হ্যাঁ ভারতের ক্ষেত্রে বলা হয়েছিল যে এখানে সব মুসলিমরা চলে যাও পাকিস্তানের মধ্যে, না সেরকম কোনো ব্যাপার না। এখনও যদি তোমরা দেখো যে ভারতের যেই সংখ্যার মুসলিমরা রয়েছে পাকিস্তানে হচ্ছে অত সংখ্যক মুসলিম নেই। তো এখানে হচ্ছে এটাই যে ভারতে যেই হিন্দু মুসলিম যেই থাকতে চাও হচ্ছে থাকো, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কি বলা ছিল, সকল মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া ছিল, সেখানে তাদের ওপর অত্যাচার করা ছিল। কিন্তু যখন হচ্ছে তারা সেই ট্রেনে করে ফিরছিল, তোমার হচ্ছে এই সিনেমাটা হচ্ছে সানি দেওয়ালের সিনেমা হচ্ছে গাডার, সেই সিনেমাটা যদি তোমরা দেখো যে কীভাবে মানে এইগুলো হচ্ছে রিয়েলিস্টিক ঘটনা, মানে হচ্ছে এইগুলো সত্য হয়েছিল, সেইগুলোকে হচ্ছে সিনেমার পর্দার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, কীভাবে সেই রক্তগঙ্গা বয়ে গেছিলো, কীভাবে সেখানে মানুষরা যখন ফিরছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল, তাদেরকে মারা হচ্ছিল। তো এইগুলো হচ্ছে ঘটেছিল। এই যে আমরা এই এত সহজে পড়লাম যে না লাস্ট টাইমে হচ্ছে হয়ে গেল 14ই আগস্ট আর 15ই আগস্ট দুটো দেশ হচ্ছে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়ে গেল, কিন্তু পরিণত তো হয়ে গেল, মাঝখান দিয়ে হচ্ছে একটা পাগল ছিল যে হচ্ছে কোনোকে কী করতে যে তাকে নিয়ে এসেছিলো, কী নাম ছিল বেশ, র্যাডক্লিফ, ওর থেকে হচ্ছে একটা বাচ্চাকে হাতে পেন দিয়ে দিত, এরম এরম করে লাইন টেনে দিত, হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে ভাগ হয়ে যেত, ওর থেকে ভালো করতো। র্যাডক্লিফ কিছু জানে না, কিছু বোঝে না, পাগলের মতন এলো, এসে হচ্ছে ওখান দিয়ে হচ্ছে কার বাড়ির ওপর দিয়ে, কোনো হচ্ছে কার ঘরের ওপর দিয়ে, কার হচ্ছে মানে হাফ এই ধারে আপ ওই ধারে, কোনো একটা লজিক নেই, লজিকহীনভাবে হচ্ছে দেশগুলোকে ভাগ করে দিল। এমনভাবেও ভাগ করা যেত যাতে হচ্ছে এই সমস্যাটা কম হতো, হিন্দু সংখ্যা অধ্যুষিত মুসলিম সংখ্যা অধ্যুষিত টাইম নিয়ে হচ্ছে এইভাবে যে আসা যাওয়া হোক, কিংবা তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে বর্ডার লাইন হবে, এই নির্দিষ্ট পরিকল্পিতভাবে করা যেত। কিন্তু র্যাডক্লিফ কী করলো, কিচ্ছু জানে না শোনে না, কোথা থেকে এলো, এসে হচ্ছে যেখান থেকে পারলো সেখান থেকে হচ্ছে লাইন টেনে যে এটা বর্ডার, এটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, হয়ে গেল, মিটে গেল। তো এইভাবে হচ্ছে ওই র্যাডক্লিফ একটা, আমার কথা অনুযায়ী হচ্ছে কি র্যাডক্লিফ একটা গাধা, ওই গাধাকে হাতে হচ্ছে দিয়ে দিয়েছিল, দিয়ে টানতে টানতে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানিয়ে দিয়েছিল, দিয়ে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের এই গল্পটাকে হচ্ছে শেষ করেছিল। কিন্তু তার মধ্যে ওই যে শেষ হয়ে গেলেই হয়ে গেছে বললেই কোনো কিছু কিন্তু শেষ হয়ে যায় না, তারপরেও থেকে যায় হচ্ছে বহু ক্ষত বিক্ষত, এবং তারপরে হচ্ছে যাওয়া আসার মধ্যে দিয়ে বহু খুন খারাপি হয়েছিল, বহু সমস্যা দেখা গিয়েছিল, যেইগুলো হচ্ছে আমরা বিভিন্ন সিনেমার মধ্যে দিয়ে, বিভিন্ন এভিডেন্সের মধ্যে দিয়ে, বিভিন্ন বইয়ের মধ্যে দিয়ে আমরা জানতে পারি। তো এইটা ছিল হচ্ছে তোমাদের ক্লাস 8-এর চ্যাপ্টার 8-এর শেষ ক্লাস। এখানে হচ্ছে আমরা ডিসকাস করলাম এই টপিকটা হচ্ছে ওভারঅল কী ছিল, যেটা হচ্ছে তোমাদেরকে ফার্স্ট থেকেই বলেছি, সেটা হচ্ছে আবার লাস্ট থেকে বলে যে টোটাল এই যে কীভাবে ব্রিটিশরা কীভাবে হচ্ছে ছুঁচের মতন এই ভারতীয়দের মধ্যে এই হিন্দু মুসলিমের ধারণাটা জন্ম দিয়েছিল, দিয়ে হচ্ছে দুটো জাতিকে, দুটো সম্প্রদায়কে দাঙ্গা লাগিয়ে হচ্ছে দেশটাকে ভাগ করে দিল, সেইটার আলোচনা হচ্ছে আমি তোমাদের সামনে করার চেষ্টা করলাম। এবং
এখানে হচ্ছে বহু টপিক, যেমন মুসলিম লীগ, স্যার সৈয়দ আহমেদ খান, হচ্ছে তোমার কী বেশ বলে ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, ডান্ডি অভিযান, এই সব কিছু কিন্তু এই টোটাল টাইম গ্যাপটার মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে, কিন্তু এই টপিকগুলোকে হচ্ছে ডিটেলস দেওয়া নেই। কারণ কি, এখানে হচ্ছে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, এইটা হচ্ছে সেই কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যেখানের মধ্যে দিয়ে আমরা বুঝবো কীভাবে কোন নীতির মধ্যে দিয়ে দুটো সম্প্রদায়কে আলাদা করে দেশটাকে ভাগ করা হলো। তাই জন্য কি এই টপিকগুলো হচ্ছে ডিটেলস ডেপথে যাওয়া হয়নি, আমাদের ডেপথে যেটা যাওয়া হয়েছে কীভাবে কি সেই জিনিসটা বোঝার ওপর যে কীভাবে এই দুটো জাতিকে, দুটো সম্প্রদায়কে মধ্যে ঝামেলা লাগিয়ে দেশটাকে ভাগ করা হলো। এবং আমি আশা রাখছি যে তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কোথায় কী সমস্যা, কী সুবিধে হচ্ছে বা কেরম কী তোমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি না। তো এই হচ্ছে ব্যাপারটা, এবং এইভাবেই হচ্ছে আমি তোমাদের এই আলোচনাটা শেষ করলাম। আশা করি তোমাদের হচ্ছে টপিকটা ক্লিয়ার হয়েছে, কিন্তু টপিকটা সত্যি খুব হচ্ছে কষ্টের টপিক, হচ্ছে এরকমভাবে যে কীভাবে হচ্ছে কতটা দাঙ্গা হয়েছিল, যদি তোমরা তৎকালীন হচ্ছে গুগলে সার্চ করেও দেখো যে কীভাবে হচ্ছে মানুষ মারা গেছিলো, কতটা মানুষের ওপর কী নির্যাতন হয়েছিল, যেইগুলোর কথা তো এখানে বললাম না, বলা সম্ভব নয়। কারণ হচ্ছে সেই কথাগুলো হচ্ছে তোমরা জাস্ট গুগলে সার্চ করলে এইগুলো হচ্ছে দেখতে পাবে, সেইগুলো এক্সপ্লেন করা অত সহজ নয়, সেই কষ্টের কথা, সেই অনুভূতির কথা। তো এইখানে হচ্ছে শেষ হলো চ্যাপ্টার 8 তোমাদের ক্লাস 8-এর। এরপর হচ্ছে চ্যাপ্টার 9-এ সামান্য কিছু আছে যেগুলো তোমরা হচ্ছে বইতে দেখলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এখানে বিভিন্ন প্রশ্ন উত্তর সব কিছু হচ্ছে আমি ক্লিয়ার করে দেবো। তাছাড়া যে কেবল ক্লাস 8-এর ইতিহাস ক্লাসই করছো, ইতিহাসই রয়েছে এরকম ব্যাপার নয়। ক্লাস 8-এর ইতিহাস বাদেও আদার্স হচ্ছে তোমাদের বেঙ্গলি ক্লাস, ম্যাথামেটিক্স ক্লাস, ফিজিক্যাল সায়েন্স ক্লাস সব কিছু হতে থাকতে, সংস্কৃত ক্লাস হচ্ছে শুরু হবে। এই সব কিছু তোমরা দেখতে পারো। আর হচ্ছে যদি তোমাদের পপুলার মানুষদের বায়োগ্রাফির প্রয়োজন হয় তার জন্য হচ্ছে আমাদের চ্যানেলে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে। তাছাড়া হচ্ছে মোটিভেশনাল ক্লাস, ফাইন্যান্সিয়াল ক্লাস সব কিছু হতে থাকছে, সেইগুলো তোমরা দেখতে পারো। এবং হচ্ছে লয়ের ক্লাসও কিছু হতে থাকছে, সেইগুলো তোমরা চাইলেই দেখতে পারো। তবে আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই বাই।